ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এরা প্রত্যেকে গিগ বানাইতো, এবার প্রত্যেকে মেসেজ পাইতো। মেসেজ পাওয়ার পর দেখতো মেসেজটা বুঝতেছে না। আর সেকেন্ড যে প্রবলেমটা ফেস করতো, ক্লায়েন্টটা কিন্তু শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য তাকে কাজ দিবে না। তার গিগটা ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টলের উপরে, কিন্তু থিম কাস্টমাইজ করতে হবে, থিম মডিফাই করতে হবে, এই ধরনের কাজই দিত। আলটিমেটলি দেখা যেত সে কাজটা পারে না। তখন সে আমাকে নক করতো, ভাই আমি তো কাজ পারতেছি না, কি করবো? তখন আমি যেটা বলতাম সেটা হচ্ছে কাজটা ক্যান্সেল করে দাও। তখন অ্যাজ ইউজুয়ালি তারা আমাকে যে রিকোয়েস্ট করতো, ভাই ফার্স্ট কাজ ক্যান্সেল করে দিব, একটা কাজ করেন আপনি, একটু করে দেন কাজটা। তখন আমি যেটা বলতাম, আমি তো আপনার কাজ কখনোই করে দিব না। মানে প্রথম থেকেই তাদেরকে হ্যাবিট করাইতাম কাজ ক্যান্সেল করার জন্য। যে কাজ আপনি পারেন না ওটা অবশ্যই আপনাকে ক্যান্সেল করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে প্রথম কাজ। আপনি যখনই একটা কাজ ক্লায়েন্ট অফার করবে, আপনি জানেন আপনি ভালোভাবে বুঝেন নাই বা পারেন না, কখনোই ট্রাই করবেন না কাজটা করার জন্য। এতে যেটা হবে, আপনার মানে মার্কেট প্লেসে একটা ব্যাড রিভিউ পাওয়ার একটা মানে রিস্ক থাকে। আর দ্বিতীয় যেটা, যখন সে ক্যান্সেল করছে তার মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়, কি এমন কাজ যেটা আমি পারিনি। তখন তার মাথার মধ্যে একটা হিট কাজ করে, না আমাকে অতখানি শিখতে হবে, যতখানি শিখলে এই কাজটা যেটা মিস হয়ে গেছে এটা আমি করতে পারতাম। ঠিক আছে? এই জন্য এই শুরু থেকে তাদেরকে মার্কেট প্লেসে কাজ মানে পাওয়ার জন্য বলতাম যে কাজ পাইতে হবে, মেসেজ আসতে বলতাম ক্যান্সেল করে দেন। তো আপনাদেরকে মূলত 37 নম্বর ক্লাস আমি ফাইবার এর জন্য দেখাই। আপনারা তখন দেখবেন কিছু মেসেজ পাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে? এরপরে আস্তে আস্তে একটা ভিতরে ভিতরে কাজ করে মেসেজ তো পাচ্ছি, শুধু কাজই তো পারে না। তখন কাজ পাওয়ার প্রতি মানে কাজ শেখার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আর 42 নম্বর ক্লাসে দেখবেন, আমি যখন কাজে অ্যাপ্লাই করছি সাথে সাথে একটা মেসেজ আসছে। আমি মানে যতগুলা মানে ক্লাসে আমি অ্যাপ্লাই করছি, ম্যাক্সিমাম ক্লাসগুলোতে দেখি সামহাও মানে মেসেজ চলে আসে। ঠিক আছে? এটা মূলত মানে আমার জন্য প্লাস পয়েন্ট। আর কেন আসে আই ডোন্ট নো, বাট মেসেজ চলে আসার কারণে যেটা হয়, স্টুডেন্টরা এক ধরনের মানে ইন্সপিরেশন পায়, না মেসেজ তো আসে। ঠিক আছে? তো প্রত্যেকটা ব্যাচে মানে আমি যতগুলো ব্যাচে ক্লাস নিয়েছি, ম্যাক্সিমাম ব্যাচের স্টুডেন্ট তাদেরকে আপওয়ার্কে আমি অ্যাপ্লাই করে দেখেছি, দেখি যে মেসেজ চলে আসে সামহাও। তাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে, মেসেজ আসে, তার মতো কাজও পাওয়া যায়। আর ঠিক ওই ক্লাসে মানে যে ক্লাসে মেসেজটা আসছে তারপরে মানে আপনাদের অফলাইন ব্যাচে যারা ক্লাস করতো আর কি, ওটা তো অফলাইন ব্যাচের ক্লাস। তো ওই ব্যাচে ঠিক তার পরের দিন অ্যাপ্লাই করে প্রায় 5 থেকে 6 জনের মতো মেসেজ পাইছে। প্রত্যেকে বলছি ক্যান্সেল করে দেন, কারণ এই কাজ আপনি পারবেন না। বুঝতে পারছে? মানে আপনার এটা জানা উচিত যে আপনি এখনো অতটুকু লেভেলে যান নাই যে এই বড় বড় কাজগুলো আপনি করতে পারবেন, যাতে একটা আগ্রহ তৈরি হয় যে আমাকে আরো শিখতে হবে। ঠিক আছে? আর ম্যাক্সিমাম স্টুডেন্টের মেইনলি মাথা থাকে হচ্ছে কতখানি শিখলাম ইনকাম করতে পারবো, এটা মাথা থেকে বাইর করতে হবে। ঠিক আছে? আমি যখন প্রথম থেকে ওয়েব ডিজাইন শিখতাম, HTML এর H1 ট্যাগ দিয়ে যে লেখা বড় হয়ে যেতেছে, এটা দেখে আমি মানে শান্তি পাইতাম, পারতেছি। ইভেন আমি HTML অনেকদিন ধরে, প্রায় কত 3-4 মাস ধরে শেখার পর দেখতেছি শেষ হয়। দ্যাট টাইম আমি মানে বাধ্য হয়ে CSS শিফট করছি। শিফট করার পর দেখতেছি কিছু বুঝতেছি না, মানে হচ্ছে বুঝানোর কেউ নাই, প্রচুর ভিডিও দেখতেছি, কিছু বুঝতেছি না। প্রথম দিকে কিন্তু হতাশায় কাজ করে নাই। প্রথম দিকে আমার যেটা মনে হয়েছে জিনিসটা নতুন আমার কাছে, এই জন্য পারতেছি না। কিন্তু আমি যদি চিন্তা করতাম যে জিনিসটা কঠিন, তাহলে কখনোই মানে ওই জিনিসটা শেখা হইতো না। আপনারা যখনই দেখবেন একটা জিনিস বুঝতেছেন না, কঠিন মনে করবেন না, চিন্তা করবেন জিনিসটা আমার কাছে নতুন, আমি আস্তে আস্তে এই জিনিসটা লেগে থাকতে থাকতে শিখে যাবো। সবসময় মনে রাখবেন, একটা ক্লাস 10 এর ছেলে, মনে করেন ক্লাস 5 এর একটা ছেলে, যে ক্লাস 5 এ খুব ভালো স্টুডেন্ট না, সে ফেল করতেছে, সে ম্যাথ করতে পারতেছে না, এই ছেলে যখন 10 এ উঠে তাকে যখন ওই অঙ্কগুলো করতে দেওয়া হয়, সে পারবে? পারার কথা, পারার কথা। কারণ তার কাছে মনে হবে ক্লাস 5 এর অঙ্ক, আমি তো ক্লাস 10 এ পড়ি, এগুলো কোনো ব্যাপার হইলো। আপনারও একই অবস্থা হবে। আপনি যদি জাস্ট ওই যেগুলো আপনার কাছে কঠিন লাগতেছে, ওই কঠিন লাগার যে বিষয়গুলা একটা পর্যায়ে আস্তে আস্তে ক্লাস করতে করতে ওই কঠিন লাগার বিষয়গুলো একটু স্মৃতিচারণ করবেন, ওইটা আমার কাছে কঠিন লাগছে, দেখবেন ওপরে ইজি লাগতেছে। আপনার কাজ হচ্ছে কঠিন লাগলেও জাস্ট আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগায় যাওয়া। আপনারা যখন CSS ফার্স্ট টাইম শুরু করছেন দেখবেন ইজি লাগবে, যখন একটা পর্যায়ে গিয়ে মিলাইতে পারবেন না, দেখবেন মিলতেছে না, তখন আবার দেখবেন মেজাজ খারাপ হবে যে মিলতেছে না কেন। ঠিক আছে? কিন্তু কখনো না কখনো দেখবেন মিলে গেছে, তখন আবার একটু শান্তি লাগে, না মিলাইতে পারতেছে। ঠিক আছে? এই জিনিসের জন্য মূলত কাজ শিখবেন। আমাকে ইনকাম করতে হবে, এটা মাথা থেকে বাইর করতে হবে। বুঝা গেছে? আমি স্টুডেন্টদেরকে কখনো ইনকাম করার জন্য মানে শেখায় মানে শিখতে ইন্সপায়ার করি না। শিক্ষা কখনো মানে ইনকাম করার কোনো মানে বেজ হইতে পারে না। আপনি শিখবেন হচ্ছে আপনার ভালো লাগতেছে শিখতে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর হচ্ছে আপনারা যারা ওই একটা নির্দিষ্ট ক্লাসে যাওয়ার পরে মানে
চিন্তা করছেন মার্কেট প্লেসে যাই গেছেন, কাজও পেয়ে গেছেন, একটা পর্যায়ে কাজের প্রেশারের কারণে মানে ক্লাস কন্টিনিউ করতে পারেন নাই, এতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা স্টেজে গিয়ে দেখবেন কি মানে এমন এমন কাজ দিচ্ছে ক্লায়েন্ট যেটা আপনি করতে পারতেছেন না, ইভেন আপনি জানেনও না আপনি পারবেন কিনা। এটা এই জন্যই হবে কারণ আপনি বাকি ক্লাসগুলো কমপ্লিট করেন নাই। আর ওয়েবে মানে এমন কোনো কিছু নাই যেটা আমি আলোচনা করি নাই 71 নম্বর ক্লাস পর্যন্ত, এভরিথিং আলোচনা করছি। কারণ আমি কখনো চাইনি আমার একটা স্টুডেন্ট ক্লাস করতেছে, ক্লাস করা শেষ হয়েছে মানে কোর্স শেষ হওয়ার পর সে চিন্তা করতেছে এগুলো তো আমি পারি না। এরকম যাতে ফিল না হয় এই জন্য যতখানি মানে একটা স্টুডেন্টের জানা দরকার বা যে শিখতেছে ওয়েব রিলেটেড কাজ তার জানা দরকার সবকিছুই আমি আলোচনা করছি 71 নম্বর ক্লাস পর্যন্ত। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার 71 নম্বর ক্লাস পর্যন্ত শেষ করছেন কয়জন এখানে? একটু দাঁড়ান কষ্ট করে, যারা শেষ করছে 3 জন। এটা প্রত্যেকেই আমাকে 71 নম্বর ক্লাসে জিজ্ঞেস করছে ভাই পরের ক্লাসটা দেন। আচ্ছা একজন করে নাই। আপনি তো মনে 71 নম্বর ক্লাস পর্যন্ত একসাথে নিয়ে নিচ্ছিলেন, এই জন্য আপনি ধরে নিয়েছেন যে এটাই লাস্ট ক্লাস। কিন্তু যারা একটা ক্লাস করে নিচ্ছে এরা প্রত্যেকেই আমাকে শেষ ক্লাসে এসে বলতেছে পরের ক্লাসটা দেন। কারণ আমি 71 নম্বর ব্যাচে 71 নম্বর ক্লাসে বলি নাই যে এটা লাস্ট ক্লাস। বুঝতে পারছি? যে স্টুডেন্ট বলছে যে আমি পরের ক্লাসটা করতেছি পরের ক্লাসটা দেন, ডেফিনেটলি বোঝা যাচ্ছে সে আরো শিখতে চাচ্ছে। ঠিক আছে? যারা 71 নম্বর ক্লাস পর্যন্ত শেষ করবেন তাদের জন্য একটা প্রাইজ আছে, এখন না। যারা 71 নম্বর ক্লাস পর্যন্ত শেষ করছেন এরা প্র্যাকটিক্যালি কিছুদিন আমার আন্ডারে কাজ করতে হবে। যদি আমার মনে হয় আপনি আসলে সবকিছু পারতেছেন, দ্যাট টাইম আমার এই পিএইচপি আর হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্কের উপর কিছু ভিডিও আছে, ওগুলো দেওয়া হবে। আপনি যদি কখনো মোবাইল মার্কেটে কাজ করতে চান, ওটা ফ্রি। ওটা মানে অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছাড়া যারা নেয় তাদের জন্য 30,000 টাকা করে রাখা হয় আর কি, মানে 30,000 টাকা করে রাখা হয় তাদের কাছ থেকে। তো সেখানে আপনি 71 নম্বর ক্লাস পর্যন্ত ভালোভাবে শেষ করে যদি জাস্ট প্রুফ করতে পারেন আপনি ওগুলো শেষ করছেন, ভালোভাবে কাজ করতে পারতেছেন, ওগুলোর উপরে কোনো সমস্যা হচ্ছে না, দ্যাট টাইম আপনি ওগুলো দেওয়া হবে। বুঝি না? হ্যাঁ ইন্টারভিউ দিয়ে নিতে হবে। না আমি বাইরের কিছু জিজ্ঞেস করবো না, জিজ্ঞেসও করবো না, জাস্ট আপনাকে কাজ করতে দিব, আপনি বুঝবেন এই কাজ আমাকে শেখানো হয়েছে। হ্যাঁ শিওর। আচ্ছা বুঝতে পারছি কি কোশ্চেন করবেন আপনারা। একটা টিম এখানে তো চিনছেন কে কে শেষ করছে, ঠিক আছে? ফোন নাম্বার নিয়ে যাবেন, এরপর সবাই একসাথে একটা ফেসবুক গ্রুপ খুলে আমাকে ওখানে অ্যাড করে দিবেন আর বলবেন আমরা 3 জন একটা গ্রুপে আছি, আমাদের ক্লাস শেষ। তখন আমি বলে দিব না কি করতে হবে, ঠিক আছে? ওকে হ্যাঁ শিওর। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপার কখন আমরা নিজেরা বলতে পারবো? আপনার কি 71 নাম্বার ক্লাসটা করলে কি আমরা নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারবো? এটা খুব ভালো কোশ্চেন। ডেভেলপার হিসেবে পরিচয় মানে এই দুটো আমার কনফিউশন মানে কাট করে। আচ্ছা নরমালি ওয়েব ডেভেলপার যখন কেউ বলে আমি কতখানি শিখলে বা কি শিখলে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো, ম্যাক্সিমাম লোক যেটা বলে সেটা হচ্ছে আপনাকে এই শিখতে হবে সেই শিখতে হবে। অ্যাকচুয়ালি আপনি শুধুমাত্র একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে একটা থিম ইনস্টল করে অথবা থিম বাদ দেন, আপনি জাস্ট HTML CSS দিয়ে একটা ডিজাইন তৈরি করবেন, নর্মাল ডিজাইন, ওইখানে সামান্য একটু PHP ইউজ করছেন, আপনাকে ওয়েব ডেভেলপার বলা যাবে। ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্টের কিছু স্টেপ আছে, ওয়েব ডেভেলপমেন্টের কিছু স্টেপ আছে, যেমন দেখবেন সিনিয়র ওয়েব ডেভেলপার, জুনিয়র ওয়েব ডেভেলপার, ইন্টারমিডিয়েট ওয়েব ডেভেলপার, ওই লেভেলে যাওয়ার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে? ওকে, সো আপনি ভালোভাবে নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে পরিচয় দেওয়ার জন্য যেটা আপনাকে জানতে হবে, আমি যেগুলো 71 নম্বর ক্লাস পর্যন্ত দেখাচ্ছি এগুলো জানতে হবে, প্লাস পিএইচপির কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা জানতে হবে, নাথিং এলস। বুঝে গেছে? তখনই আপনি বলতে পারবেন আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আমি যে কোনো ধরনের ওয়েবসাইট রিলেটেড কাজ করতে পারবো। ওকে, আচ্ছা কয়জন এখানে হাত তুলতে পারবেন যে আগামী 6 মাসের মধ্যে আমি 71টা ক্লাস শেষ করে দেখাতে পারবো? ভাই সবাই তো দেখাবে, সবাই দেখাবে না, আমি তো যে হাত উঁচু করেই আছি, প্রথম থেকেই আছি। সমস্যা নাই, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আমাকে মানে আমি যখন ভার্সিটিতে পড়তাম একটাই আমাদের সোশ্যাল সায়েন্স নামে একটা সাবজেক্ট ছিল, সিসিতে থাকে।
ওইখানে আমার টিচার আমাকে বলতেছে যে তুমি সোসিয়াস বানানটা করো, অবশ্যই সেটা ল্যাটিন হইতে হবে। আমি বললাম যে SOCIOUS। সে বলছে তুমি শিওর? হ্যাঁ আমি 100% শিওর। বলতেছে না তোমাকে আরেকবার চান্স দিলাম, এটা ভুল আছে, তুমি আরেকবার চিন্তা করো, এটা মনে হয় ভুল। আমি বলছি না আমি 100% শিওর। সে যে বলছে ভুল, আমি আরো কনফার্ম হয়ে গেছি। পরে ফাইনালি দেখছি যে আমি যেটা বলছি সেটা ভুল, মানে ওভার কনফিডেন্স, বুঝে গেছে? সে যেহেতু বলছে ভুল, দ্যাট মিনস সে আসলে মেইল করছে সেটা ভুল। ওকে, ওভার কনফিডেন্স ভালো না, বাট কনফিডেন্স ভালো। এই যে হাত তুলছেন এটা কনফিডেন্স, বাট যদি আপনি বলতেন না 3 মাসে শেষ করে দেখাবো, দ্যাট ইজ ওভার কনফিডেন্স। বাট 6 মাস অনেক টাইম, 6 মাসে শেষ করা যাবে। আচ্ছা, ওনার 3 মাসে শেষ হবে, কিন্তু উনি অনেকগুলো ক্লাস শেষ করছে। আচ্ছা, ওনার কাহিনীটা আমি বলি। উনি অনেকগুলো ক্লাস, কতগুলো ক্লাস, 43 না 42, আচ্ছা 60-এর কাছাকাছি ক্লাস করার পরে উনি একদিন আমার অফিসে আসছে। আসার পর আমার বলতেছে ভাই আমি এতগুলো ক্লাস শেষ করছি, কোনো কাজ পাইতেছি না। ঠিক আছে, মানে উনি একটা ফ্রেন্ড নিয়ে আসছিলেন মনে হয়। ফ্রেন্ড কি আসছে কেন? আসে নাই। বলতেছে আমি তো কোনো কাজ পাচ্ছি না। আমি জাস্ট সময়কে বলছি এতটুকুই, আপনি ইন্টারনেট টেনশন না করে আপনি শিখতে থাকেন, আর হচ্ছে আপনি কাজ পেয়ে যাবেন, এটা জাস্ট সময়ের ব্যাপার। মানে আপনি আজকে ট্রাই করবেন যে আজকে কাজ পেয়ে যাবেন এমন না, হইতে পারে আজকেও কাজ পেয়ে যেতে পারে, হতে পারে কিছুদিন পরেও হইতে পারে। উনি সেদিন থেকে কাজ করা শুরু করেছে। মানে উনি ওই দিন রাতে আমাকে নক করে বলতেছে ভাই আমাকে একটা ক্লায়েন্ট নক করছে, ওই দিন রাতেই তো মনে হয় ডাইরেক্ট অর্ডার করছে। আচ্ছা, এটা হচ্ছে ওনার স্টোরি। আর প্রান্ত ভাইয়ের স্টোরি, উনি যেদিন থেকে আমাকে বলছে যে উনি কাজ করা শুরু করছে, এর আগে থেকে আমি জানতাম না উনি কবে থেকে কাজ পায়। আমার ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আছে সেই 2012 থেকে, আমি ক্লাস 2012 থেকে এখন পর্যন্ত, মানে আমার কত স্টুডেন্ট আসলে ফ্রিল্যান্সিং করে আমি জানি না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্রিল্যান্সিং যেদিন থেকে স্টার্ট করে ওই দিন থেকে আমাকে কখনোই নক করে, নক করে বলেও না যে আমি একটা কাজ পেয়েছি। ইভেন আমাকে 2015 শেষের দিকে মামুন নামে একটা স্টুডেন্ট, সে এসে বলতেছে ভাই আমার 2,500 টাকা ক্যাশ করা লাগবে। আমি বলতেছি এটা কার ডলার? বলতেছে আমার। উনি ছিল হচ্ছে আমার 10 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আমি বলতেছি আপনি কোন কাজ করতেছেন এখন? বলতেছে ওয়ার্ডপ্রেসের উপরেই কাজ করতেছেন। বলে আপনি তো আমাকে কখনোই বলেননি যে আপনি কাজ করতেছেন। বলে ভাই আপনার হেল্প কখনো দরকার হয় না, এর জন্য আপনাকে বলি নাই। এরকম আমার প্রচুর স্টুডেন্ট আছে, যখন তাদের কখনো ডলার সেল করা দরকার হয় বা ক্যাশ করা দরকার হয় তখনই জানতে পারি যে কাজ করতেছে, আদারওয়াইজ জানতে পারি না। এখানে যে এতজন ফ্রিল্যান্সিং করতেছেন বা কাজ পাইছেন একটাও, আমি এটাও জানতাম না, শুধুমাত্র উনি এটা অ্যারেঞ্জ করছে দেখে জানতে পারছি। ঠিক আছে, আর হচ্ছে সফটওয়্যারের একটা গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, যেখানে আপনারা কয়জন অ্যাড নেই? আছে, সবাই আছে। আচ্ছা, যারা অ্যাড নেই আমাকে বললেন, আমি অ্যাড করে দিব। ওই গ্রুপের মধ্যে যখনই কাজ করবেন পোস্ট করবেন, কারণ হচ্ছে আমাকে প্রচুর লোকজন নক করে বলে আমি তো আপনাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকেই দেখি খালি কাজ পায়, অনলাইন ব্যাচে কেউ মনে পায় না। ঠিক আছে, ইভেন অনলাইন ব্যাচের স্টুডেন্টরাও কনফিউজড যে আমাদের ব্যাচে কেউ কি আসলে কাজ পায়। মানে নর্মালি আমাদের সব যে কোনো লোকজন তো আমাদের পাবলিক গ্রুপে অ্যাড হতে পারে, তো তারা পোস্টগুলো পড়ে দেখে যে অনলাইন ব্যাচ রিলেটেড তেমন কোনো পোস্ট নাই, স্টুডেন্টরা ওইখানে পোস্ট করে না যে সে অনলাইন ব্যাচে ক্লাস করছে। ঠিক আছে, এই জন্য যখনই অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চায় তখনই মানে আমাকে জিজ্ঞেস করে, আমি তো আপনাদের ফেসবুক গ্রুপে অনলাইন ব্যাচে কোনো পোস্ট দেখলাম না। ভাই রিসেন্টলি কিন্তু পোস্ট হয়েছে, একটা পোস্ট হয়েছে রিসেন্টলি। ঠিক আছে, এরকম রেগুলার পোস্ট করার ট্রাই করবেন। আর হচ্ছে এখানে এসে যে কথাগুলো আমাকে বলতেছেন বা আপনারা জানতে পারতেছেন, ওইখানেও করবেন যাতে অন্যরাও জানতে পারে যে আসলে আপনি কত বছর ধরে ট্রাই করতেছেন, কি কি সমস্যা ফেস করছেন, যাতে যারা 2 বছর বা 1 বছর 1.5 বছর ধরে ট্রাই করে হতাশ, তারা যাতে অ্যাটলিস্ট মনে করে যে না পারবো, আমি জাস্ট লেগে থাকতে হবে। বুঝা গেছে? আর হচ্ছে কাজ শিখলে ডেফিনেটলি ফ্রিল্যান্সিং করা যায়, কারণ আমি কখনোই ফ্রিল্যান্সিং এ টার্গেট নিয়ে ফ্রিল্যান্সিং করি নাই। আমি যখন সফটওয়্যারটি হয় নাই তার কিছুদিন আগে আমাকে আমার মানে যিনি আমার সাথে কাজ করতো কয়েকজন, যেমন জালিশ ভাই, রাশেদুল ভাইকে অনেকে চেনেন মনে হয়, জি জি, আমাদের এখানে ক্লাস নেয়। উনি আমার সাথে কাজ করতো একসাথে, উনি ফাইবার আর আপওয়ার্কে কাজ করতো, আমি বেশ কয়েকটা মার্কেটপ্লেসে কাজ করতাম। তো উনি আমাকে একদিন বলতেছে চলেন আমি একদিন আমরা মুভি দেখি রাতের বেলা। উনি দেখতেছে কি আমাকে স্কাইপিতে যত ক্লায়েন্টরা মেসেজ পাঠিয়েছে, এরকম প্রায় মানে 50 থেকে 60টার মতো ক্লায়েন্ট মেসেজ পাঠিয়ে রাখছে, আমি কোনো রিপ্লাই দিই। উনি আমার বলতেছে আমাকে ম্যাক্সিমাম হলো 2-3 জন ক্লায়েন্ট রিপ্লাই মানে মেসেজ পাঠায়, আমি তো ওদেরকে রিপ্লাই দিই, আপনি রিপ্লাই দিতেছেন না কেন, আপনাকে তো পরে ব্যাড ফিডব্যাক দিবে। আমি ওনারা বলতেছি এখানে 60 জন
নিজের 250 জনকে সারাদিন ধরে রিপ্লাই দিচ্ছে, আর পারতেছি না। ঠিক আছে, একটা পর্যায়ে মানে আমি চিন্তা করছি যে ক্লায়েন্ট না পারে জাস্ট 10-15 জন ক্লায়েন্ট থাক যারা আমাকে রেগুলার কাজ দিবে আর বড় অ্যামাউন্টের কাজ দিবে। তো একটা পর্যায়ে যেসব ক্লায়েন্ট অ্যাভারেজ পে করে, সাপোজ একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য $300-400 পে করে, এদেরকে বাদ দিয়ে যারা আরো বেশি পে করে, 1000-এর কাছাকাছি পে করে, এদেরকে বলতাম ঠিক আছে কাজ দাও। বাকিদেরকে বলতাম আমার অন্যান্য ক্লায়েন্ট আমাকে $1000 পে করে, আমি আসলে ওদের কাজ করতে গিয়ে টাইম পাচ্ছি না, তো তুমি যদি আমাকে কাজ করাইতেই হয় আমাকে রেট একটু বেশি দিতে হবে। হ্যাঁ, ওকে, আপনি খুব ভালো কথা বলছেন। আপনি একজন লোক বলতেছে যে আমাকে একটা মানে কিছু একটা বানায় দিতে হবে, আপনি বললেন আমার মানে আমাকে 4000 টাকা পে করতে হবে, উনি বলতেছে না এটা তো 1000 টাকার কাজ, এটা তো 4000 টাকার কাজ না, 1000 টাকা বদল করবে। তার সাথে কখনো তর্ক করবেন না, তাকে লজিক্যালি বুঝাবেন এটা বানাতে গিয়ে আমার এই খরচ হবে ওই খরচ হবে। জাস্ট লাইক আপনারা কখন ল্যাপটপ নষ্ট হয়ে গেলে দোকানে নিয়ে যান, দেখবেন কি বল যে আপনার এটা ঠিক করতে গিয়ে আমাকে এটা কিনতে হয়েছে ওটা কিনতে হয়েছে এটা চেঞ্জ করতে হয়েছে। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য পারফেক্ট বিজনেস পলিসি। আপনি ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তোমার এই কাজটা করতে গিয়ে আমাকে এটা করতে হবে এটা করতে হবে, এটার জন্য এত সময় যাবে ওটার জন্য অত সময় যাবে, সব বুঝাই টুঝাই দেখবেন কি সে আপনি তাকে বলতেছেন $1000 লাগবে কিন্তু আপনার নিজেরই $4000 খরচ হয়ে যেতেছে, এমন ভাবে বুঝাবে। তারপর বলবেন দেখছো তোমাকে আমি ওটা ছাড় দিতেছি, একটা সে রিয়েলাইজ করবে যে না আসলে আমি কম বলে ফেলছি তাকে। এটা হচ্ছে ওয়ে। যে কোনো মানে বড় বড় ফ্রিল্যান্সার বা ভালো ফ্রিল্যান্সাররা কখনো রেট চায় না, বলে যে এই কাজটা করার জন্য আমার এরকম এরকম করতে হবে, এই জন্য আমি $এত চেয়েছি, ইভেন আমার আরো বেশি চাওয়া উচিত। বুঝতে পারছেন? আপনি ক্লায়েন্টের একটা সাপোজ 1 পেজ টেমপ্লেট তৈরি করবেন, আপনি চেয়েছেন $100, ক্লায়েন্ট বলতেছেন এটা তো $5 কাজ। তাকে বলেন এটা করতে গিয়ে আমাকে HTML ইউজ করতে হবে, CSS ইউজ করতে হবে, jQuery ইউজ করতে হবে, ঠিক আছে, jQuery প্লাগইন ইউজ করতে হবে, আমার এটা করতে এতক্ষণ লাগবে ওটা করতে অতক্ষণ লাগবে, এগুলো বুঝান। বুঝে লাস্ট পর্যন্ত বলেন যে এত পরিশ্রম করার পরে আমার আরো বেশি চাওয়া উচিত ছিল, সেখানে আমি মতো $100 চাইতেছি, জাস্ট তুমি আমার ফার্স্ট ক্লায়েন্ট মানে ফার্স্ট টাইম আমার সাথে কাজ করতেছো, এই জন্য তোমার বাজেটটা আমি অ্যাপ্রিসিয়েট করি, তোমার কাছে এত কম চেয়েছি। আর তুমি বলতেছো $5, তুমি কাউকে যদি $5 করাও দ্যাট এর কোয়ালিটি অত ভালো হবে না। একটা ভয় ঢুকিয়ে দেবেন ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিবেন যে তুমি যদি অন্য কাউকে দিয়ে কাজটা করাও, আমি বেশি চাচ্ছি কারণ এর চেয়ে তো বেশি চাইবে যারা ভালো কাজ করে। যদি $5 কেউ করে তার কোয়ালিটি ভালো হবে না, অন্য কেউ $5 করলেও দেখবেন ওর সাথে ঝামেলা করবে না। আমার আগের জন ঠিকই বলছিল যে কোয়ালিটি ভালো হবে না, কোয়ালিটি ভালো হলেও তার মনের মধ্যে কাজ করবে না, মনে হয় কোয়ালিটি ভালো হয় না। ঠিক আছে, এই জন্য যে ক্লায়েন্টকে আপনি বুঝাইতে পারবেন আসলে কেন আপনি এত বেশি চাইছেন, সেই ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। যার কাছে ডাইরেক্ট বলবেন $100 লাগবে সে দিবে না। বুঝে গেছে? ডাইরেক্ট বলা যাবে না, তাকে বুঝাইতে হবে যে এই জন্য আমি এত বেশি চাইছি। আর আপনি কখনোই চিন্তা করবেন না যে আমাকে প্রথমবার কোনো ক্লায়েন্ট $200, $300, $500 কাজ দিবে। সবসময় চিন্তা করবেন যে ক্লায়েন্ট আপনাকে $5 থেকে কাজ দেওয়া শুরু করছে সেই একসময় আপনাকে $5000 কাজ দেবে। এটা মাথায় রাখবেন। যে ক্লায়েন্ট প্রথমেই আপনাকে $200 দেওয়ার জন্য কাজের জন্য কনভারসেশন করতেছে সে আপনাকে কাজ না দেওয়ার পসিবিলিটি বেশি। আর যে আপনার সাথে সবসময় $5 কাজ করে সে আপনাকে একটা সময় $1000 কাজ দিতেও কোনো সমস্যা করবে না, কারণ সে জানে আপনার কাজের কোয়ালিটি ভালো। ওকে, আর কখনো কাজ খুঁজবেন না, চিন্তা করবেন কাজের কোয়ালিটি খুঁজতে হবে আমাকে। আপনার ক্লায়েন্ট আপনি কাজ করার পর আপনাকে যদি বলে কাজের এই জিনিস চেঞ্জ করতে হবে, এটা খুবই লজ্জার বিষয়, খুবই লজ্জার বিষয়। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তোমার কাজের এই জিনিস চেঞ্জ করতে হবে, এগুলো হয়নি, আপনি নিজে আগে চেক করবেন যে কাজটা পারফেক্ট হয়েছে কিনা। একটা এক্সাম্পল দেই, আপনি একটা কাজ ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সেভাবে একদম হুবহু সেম টু সেম করে দিচ্ছেন ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে বলতেছে উপরে এখনো লেখা হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, টাইটেল ওয়েবসাইটের নাম লেখা আছে, ট্যাগলাইনে লেখা কি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। খুবই লজ্জার বিষয়, এটা হচ্ছে আনপ্রফেশনালিজম। আপনি খুবই সুন্দরভাবে একটা ওয়েবসাইট বানিয়েছেন কিন্তু এখনো টাইটেলই চেঞ্জ করেন নাই, এটা হলো কিছু। এজন্য আগে নিজে চেক করবেন। আমরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে ক্লায়েন্টকে নর্মালি যে কোশ্চেনটা করি, তুমি একটু দেখে চেক করে আমাকে জানাও তো সব ঠিক আছে কিনা। ও কেন চেক করবে? আপনি চেক করবেন যে সব ঠিক আছে কিনা, ওকে জাস্ট বলবেন হয়ে গেছে। বুঝতে পারছি? মানে এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করার সিস্টেম। আপনি কখনোই ক্লায়েন্টের কাছ থেকে 3 দিন টাইম নিয়ে তৃতীয় দিন কাজ জমা দেবেন না, দ্বিতীয় দিন জমা দেবেন, তাইলে সে আপনাকে তৃতীয় দিন আরেকটা কাজ দেবে।
যদি তৃতীয় দিন জমা দেন 3 দিন টাইম নিয়ে, সে আপনাকে কাজ না দেওয়ার পসিবিলিটি বেশি। বুঝতে পারছেন? যদি আপনার মনে হয় কাজটা করতেই 3 দিন লাগবে, তাহলে 4 দিন টাইম নেন, তৃতীয় দিন কাজটা জমা দেন। এভাবে করে কাজ করতে হয়। এখানে এমন কেউ আছেন বয়স 40-এর উপরে? কেউ নাই? সবাই রাসেল ভাইয়ের দিকে তাকাইছে। রাসেল ভাই আসল ভাই বয়স কত হবে? 40-এর উপরে যে ভাই প্রত্যেকে এখানে খুব ইয়াং। এখন ওরকম আইসামি দেখা লাভ নাই। চিন্তা করবেন আমাকে একটা নির্দিষ্ট মানে এই যে পৌঁছানোর আগেই নিজেকে স্ট্যাবলিশ করতে হবে। আর অলওয়েজ চিন্তা করবেন আমি এখন ফ্রিল্যান্সিং করতেছি, আমি এমন একটা পর্যায়ে আমাকে যাইতে হবে যে আমার 10-15 জন যদি পার্মানেন্ট ক্লায়েন্টও থাকে, ওই ক্লায়েন্টরাই আমাকে প্রত্যেক মাসে 3 থেকে 4,000 ডলারের কাজ দিবে। এটা মাথায় রেখে কাজ করতে হবে। আপনার 100 জন ক্লায়েন্ট দরকার নেই, আপনার দরকার ওই 10-15 জন ক্লায়েন্ট যারা আপনার কাছে স্যাটিসফাইড আর রেগুলার কাজ দিচ্ছে আপনাকে। ওকে? আর সবসময় যারা বেশি ঝামেলা করে যেসব ক্লায়েন্ট, তাদের সাথে কাজ করার ট্রাই করবে প্রথম থেকে। এটা অনেকে বুঝে না, মানে চিন্তা করে যে এ তো ঝামেলা করতেছে পেমেন্ট নিয়ে, বেশি মডিফাই করতে বলতেছে, এরাই আপনাকে লাস্ট পর্যন্ত কাজ দেবে। কারণ হচ্ছে যে ক্লায়েন্ট পার্মানেন্টলি আপনার সাথে কাজ করতে চায়, সে রেগুলার আপনাকে জ্বালাবেই, সে বলবে এটা হয় নাই ওটা হয় নাই, ঠিক আছে? আর যারা দেখবেন খুব জেন্টেল, আপনাকে বলতেছে হ্যাঁ কাজ করছো পেমেন্ট নিয়ে চলে যায়, সে আপনাকে রেগুলার কাজ না দেওয়ার পসিবিলিটি বেশি। সে আপনাকে পরেরবার এই জন্যই কাজ দিবে না, আর সে খুবই জেন্টেল, সে নর্মাল ওয়েতে চিন্তা করার ট্রাই করে যে ও কাজ করছে, পরের দিন আরেকজন কাজ করবে। আর যারা আপনাকে একটু বেশি জ্বালাবে, দেখবেন এরা আপনাকে রেগুলার কাজ দেবে। এটা মাথায় রাখবেন। সো ঝামেলা মুক্ত ক্লায়েন্টের সাথে কাজ না করে ঝামেলা যুক্ত ক্লায়েন্টের সাথে কাজ করার হ্যাবিট তৈরি করতে হবে। জব করি ওটা ফিক্সড স্যালারি, তো ওনার সাথে আমার যখন ফার্স্ট প্রজেক্ট করা হয়েছে, এরপরে উনি আমাকে প্রায় 1 মাসের মতো আমাকে জ্বালাইছে বিভিন্ন যখন আমার ফার্স্ট আমার বিভিন্ন অনেক ডিস্টার্ব করছে। আমি বিরক্ত হয়ে ফাইবারে রিপ্লাই করি না, এসকেপে অ্যাড ছিল, তারপর এসকেপে তারপর ওইখানে কি আমরা কয়েকদিন রিপ্লাই করি না, তারপর আমাকে বলছে যে জব দিচ্ছে এই জন্য। আচ্ছা, মানে যে ক্লায়েন্টগুলো মূলত একটু বেশি ক্যানজাম করে, বলে যে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, কিছু হয় না, চেঞ্জ ঠিক করো, ঠিক আছে, এরাই রেগুলার কাজ দেয়। যারা আপনাকে খুব জেন্টলি আচরণ করবে যে তুমি কাজ করে দিলে তোমাকে পেমেন্ট দিই, ইভেন কাজ করছেন পেমেন্ট দিয়েও দিচ্ছে, সে খুব বেশি হলে কয়টা 3টা বা 4টা কাজ করবে আপনাকে দিয়ে। বাট যে ঝামেলা করবে, বিভিন্ন বিষয়ে আপনাকে পেইন দিবে, দেখবেন এরা একটা সময় থেকে পেইনটা কমায় দিবে, ঠিক আছে? একটা সময় থেকে যখন আপনাকে বুঝিয়ে ফেলবে, ইভেন আপনি তার কাজের স্টাইল বুঝিয়ে ফেলবেন, আপনারও কখনো ওরকম হবে না যে সে আপনাকে বলুক এটা চেঞ্জ করতে হবে, আপনি বুঝে ফেলবেন ওরা এটা জমা দিলেই সেই কথা বলবে, ঠিক আছে? এদের সাথে কাজ করার হ্যাবিট তৈরি করবেন যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন। আচ্ছা, আর যারা অনলাইনে ক্লাস করতেছেন এখনো কাজ পান নাই, ঠিক আছে, টেনশনই কিছু নাই, কাজ পাওয়ার জন্য ক্লাস করা দরকার নেই, কাজ শিখে মজা পাওয়ার জন্য ক্লাসগুলো করেন। মনে থাকবে এখানে সবচেয়ে আগে মানে সবচেয়ে ফার্স্ট কাজ পাওয়ার রেকর্ড হচ্ছে ফারুক সাহেবের। ফারুক, ঠিক আছে, মানে উনি যখন আমি মার্কেট প্লেস মাত্র দেখানো শুরু করছি, দ্যাট টাইম থেকে উনি ফাইবার আপওয়ার সবগুলোতে কাজ করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু একটাই সমস্যা হয়েছে, সেটা হচ্ছে উনি ক্লাস কন্টিনিউ করতে পারতেছেন না। এই জন্য ক্লাসে ফোকাস করেন। আপনি যদি 71টা ক্লাস শেষ করে তারপর রেগুলার কাজ করেন, তখন যে পজিশনে থাকতে পারবেন, আপনি 32টা 33টা 50টা ক্লাস শেষ করে ফ্রিল্যান্সিং শুরু করলেও তার মতো ওরকম পজিশনে যেতে পারবেন না, কারণ আপনার স্কিল কম। বুঝা গেছে? ওকে, সো প্রচুর কথা বলে ফেলছি। আমাদের এই মিট আপগুলো প্রতিনিয়ত চলতে থাকবে। উনি যেরকম বলছে প্রত্যেক বছর না, কয়েক মাস পর পরই হবে, এমন হতে পারে প্রত্যেক মাসেই হবে, এরকমও হইতে পারে। তা আমি জি ভাই, এনার্জির দরকার আছে। দিব বা ওনাকে বলে দিব না। এখানে আজকে ছোট করে একটা আয়োজন হয়েছে, যে জাস্ট স্ট্রেস দেওয়া হয়েছে, পরবর্তীতে একটু বড় করা হবে, বড় করার ট্রাই করা হবে। আর হচ্ছে যারা এখানে বসেছিলেন কিন্তু কোনো ক্রেজ পান নাই, একটু জ্বলতেছেন ভিতরে ভিতরে যে আমারে কেন দিল না, ঠিক আছে? চিন্তা করবেন যে আমি পরবর্তীতে ওনাদের আগে ওনাদের চাইতে একটু বড় পজিশনে উঠে আরো ভালো কিছু করার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, একটু আমাকে বলেন এখানে কয়জন ঢাকার বাইরে থেকে আসছেন? আমরা ঢাকার বাইরের রাজশাহী। আপনি কি ডাইরেক্ট রাজশাহী থেকে এসেছেন? না না, আমি মানে গতকাল আসছি ঢাকাতে। আচ্ছা আচ্ছা, যারা ঢাকার বাইরে থেকে আসছেন বুঝতেই পারতেছেন এই। কত দূর থেকে আসছেন।
ঠিক আছে? সো তারা যদি ঢাকার বাইরে থেকে আসতে পারে, আমার মনে হয় পরবর্তীতে যদি আবার মিট আপ অ্যারেঞ্জ করা হয়, তারা ঢাকার ভিতর থেকে আসতে পারার কথা। ঠিক আছে, ট্রাই করবেন আসার জন্য। তবে ভাই একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে হলো যে অবশ্যই ঢাকার মধ্যেই, আমরা তো রাস্তাঘাট চিনি না, মানে রাসেল বাইরে পুরান ঢাকার লোক। মানে জটিলতার মধ্যে করা হবে না যে সায়দাবাদ নামতে হবে, তারপর রিক্সা নিতে হবে, এত জটিল জায়গার মধ্যে রাখা হবে না, একটু ইজি জায়গায় রাখা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, পরবর্তী যে মিট আপটা হবে আমি বলে দিব না কবে হবে, আর সেটা অবশ্যই শুক্রবারে হবে। আর সেখানে এখানে যতজন আছেন তার থেকে বেশি অনলাইন স্টুডেন্ট থাকবে। জি জি ভাই। আর আপনারা এই ছবিগুলা প্রত্যেকে নিজে নিজের ছবি গ্রুপে আপলোড করবেন, যাতে ওই বাকি যারা আসে না তারা যাতে একটু jealous feel করে, যে আমি যাইতে পারলে ভালো হতো। ঠিক আছে, আর হচ্ছে একজনের সামনে কারো প্রশংসা করতে হয় না, ঠিক আছে? খুবই এম্বারেসিং একটা মুভমেন্ট। হ্যাঁ, আপনি হাদি ভাই কিছু বলবে? ফাইবারের ক্লায়েন্ট সেটা স্কাইপে আসলে নিয়ে আসতে পারবেন, তবে না নিয়ে আসাই বেটার। ঠিক আছে, আপনি যদি ফাইবারের ক্লায়েন্টকে স্কাইপে নিয়ে আসেন, ডেফিনিটলি সে ট্রাই করবে আপনাকে ডাইরেক্ট পে করার জন্য, সরাসরি পে করার জন্য। আপনারও ভালো লাগবে সে আমাকে ডাইরেক্ট পে করবে, ফাইবারে পে করলে আমার 20% কমিশন দিতে হচ্ছে। ঠিক আছে, আমাকে এখন পর্যন্ত যদি গত 2 বছরে সাপোজ ক্লায়েন্টরা আমাকে প্রত্যেক মাসে মিনিমাম হইলেও $3000 করে পে করে ডাইরেক্ট ব্যাংকে বা পেওনিয়ারে, অথবা মনে করো ডাইরেক্ট ব্যাংকে পে করলো $3000 করে, 12 মাসে কত হয়? 3 × 12 34,000, 2 বছরে কত? $72,000, যদিও এর চেয়ে বেশি ডলার আসছে। এই যে পেমেন্টগুলো করছে, আমি কি মানে কখনো কাউকে পাবলিকলি শো করতে পারবো যে আমার ব্যাংকে এত ডলার পাঠিয়েছে ক্লায়েন্ট? পারবো না। বাট যদি আপনাদের মার্কেট প্লেসে ক্লায়েন্টরা সাপোজ $1000 পাঠায়, সেখান থেকে $200 মার্কেট প্লেস কেটে নিয়ে যায়, ওই $800 যদি আপনি পান, আপনি কিন্তু 5 বছর পরে হলেও মানুষকে শো করতে পারবেন আমি একজন ফ্রিল্যান্সার, আর এই যে আমার $800 জমা হয়েছিল মার্কেট প্লেস। বুঝা গেছে? So, ওই যে কমিশনটা নিচ্ছে এটা দেখা দরকার নেই, টাকা আসলে খরচ হয়ে যায়। আপনার যত ইনকামই হোক না কেন, দেখবেন খরচ হয়ে যাচ্ছে, ওটা মনে থাকবে না, কিন্তু ওই যে রেকর্ডটা থাকতেছে মার্কেট প্লেসে, এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাপোজ আপনার বয়স এখন কম, আপনি একটা সময় বিয়ের সাথে করবেন, বলতেছে তুমি যে ফ্রিল্যান্সিং করো দেখাও, তুমি যে ফ্রিল্যান্সিং করো, আমরা এখন ফ্রিল্যান্সিং বুঝি, কারণ তখন বাংলাদেশ অনেক আধুনিক হয়ে গেছে। আপনাকে বলতেছে মার্কেট প্লেসে যে তুমি কাজ করছো, তোমার রিভিউ গুলো দেখাও, দেখি ছেলে কেমন। তখন আপনি রিভিউ দেখাবেন কোথেকে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের রিভিউ দেখাতে হবে, যে মানে মেয়ের বাড়ি থেকে দেখাতে হবে এই আমার রিভিউ। হ্যাঁ সিরিয়াস, রাইট, বিয়ের সময় থিম দেখাবে। আচ্ছা, সো মার্কেট প্লেসে কাজ পাওয়াটা ভালো, এখানে কমিশন কাটলেও আপনার একটা রেকর্ড থাকবে যে আমি একটা রিভিউ পাইছিলাম বা একটা কাজ করছি। আপনি যদি ডাইরেক্ট পেমেন্ট নেন, অন্য মার্কেট প্লেসে নিয়ে আসতে সমস্যা নেই, কিন্তু যদি ডাইরেক্ট পেমেন্ট নিতে চান, এটা আপনার কাছে মনে হবে যে একটা কমিশন থেকে বাঁচা গেছে, বাট ওই টাকাটা খরচ হয়ে গেলে দেখবেন কি খারাপ লাগবে, আমি একটা রিভিউ পাইতে পারবো। রিভিউটা ইম্পর্টেন্ট, কারণ আপনার এখন স্টার্টিং টাইম, আপনি এমন অবস্থায় নাই যে আপনি অলরেডি 4-5 বছর ধরে ফ্রিল্যান্সিং করছেন, এখন আপনার কমিশন অনেক দিতে হচ্ছে, প্রায় $4000 থেকে কত $800 আপনাকে দিয়ে দিতে হচ্ছে ফাইবারকে। এরকম কি হয়? মানে মানে এরকম ভালো লাগার কথা এত পরে গিয়ে। আপনি যদি $1000 থেকে প্রথম অবস্থায় $200 কমিশন দেন, খারাপ লাগবে, বাট এটা করা উচিত। কারণ কি, ফাইবার যে আপনাকে ক্লায়েন্ট এনে দিতেছে, তাদের একটা প্রাপ্য থাকা দরকার না? জি জি, এটা উচিত। আপনি বাংলাদেশে থাকেন, যদি ট্যাক্স না দেন, মনে হবে আমি ইনকাম করতেছি, বাংলাদেশে ট্যাক্স দেবো কেন? আর বাংলাদেশ কিন্তু আপনাকে হেল্প করতেছে থাকার জন্য। বুঝা গেছে? তো কমিশন দিতে শিখেন এখন থেকে, কমিশন দেওয়া শিখতে হবে। আপনি একটা অফিসের যদি বস হন, আপনার এমপ্লয়ীদেরকে যদি আপনি স্যালারি না দিয়ে চিন্তা করেন অফিস আমার, তোমরা কাজ করছো, তোমাদের স্যালারি দেওয়া না দেওয়া আমার ব্যাপার, আসলে কিন্তু তা না। ওদের প্রাপ্যটা ওদেরকে দিতে হবে। বুঝা গেছে? এটা দিতে শেখেন। মার্কেট প্লেসে কাজ করা ভালো, কখনো মানে এইটা ট্রাই করবেন না ক্লায়েন্ট যাতে আমাকে বাইরে এসে ডাইরেক্ট পেওনিয়ারে পে করে, এটা ব্যাড হ্যাবিট, এটা করা যাবে না। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি এখন পর্যন্ত যত মার্কেট প্লেস দেখছি তার মধ্যে কাজ করা সবচেয়ে সহজ হচ্ছে আপওয়ার্কে, সবচেয়ে ইজি।
কারণ হচ্ছে এই জন্যই ইজি, এটাতে অ্যাপ্লাই করা যায়। আপনি দেখবেন ফাইবারে অ্যাপ্লাই করার মধ্যেও কিছু রেস্ট্রিকশন থাকে, গিগ শো করতে হয়, ঠিক আছে? এই গিগ আছে, তুমি আমাকে এই গিগে ই করো, অর্ডার করো। আপনি এমন একটা কাজ পারেন যেটার গিগ নাই, ফাইবারে গিগ শো করা যাবে? শো করা যাবে না। আপওয়ার্কে আপনি এমন একটা কাজ দেখছেন যেটার উপরে আপনার এক্সপার্টাইজ আছে, কিন্তু এটার উপরে আপনি আগে কাজ করেন না, কিন্তু আপনি পারেন, কাজটা করতে পারবেন, আপনি খুব সুন্দরভাবে তাকে বুঝাইতে পারবেন আমি এই কাজ করব। আচ্ছা, আর আপওয়ার্কে কাজ পাওয়ার কিছু টিপস বলতেছে। আপওয়ার্কে কখনো বড় রেটের কাজে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? ছোট রেটের কাজে অ্যাপ্লাই করবেন, $5, $10, $15 কাজে অ্যাপ্লাই করবেন, কিন্তু কাজটা বড় না, ছোট কাজ। আপনাকে বলছে একটা থিম বানিয়ে দিতে হবে $10, ওগুলোতে না। আপনাকে জাস্ট বলছে তার ওয়েবসাইটে এই ইরর শো করতেছে, এগুলো সলভ করতে হবে। আপনি কি করলেন, একটু ঘাটাঘাটি করলেন, গুগলে ঘাটাঘাটি করে তাকে ওইখানে বলে দিলেন যে এইভাবে জিনিসটা সলভ করতে হবে। আপনি যদি মানে চিন্তা করেন যে আমি যদি ওরা বলেই দিই এইভাবে করতে হবে, ও তো করে ফেলবে, আমাকে তো হায়ার করবে না। না, ক্লায়েন্টটা নিজের হাতে কিছু করে না, ও যদি জানেও যে এইভাবে করতে হবে, সে তারপর আপনাকে হায়ার করবে, তুমি করে দেখো, ঠিক আছে? ছিলাম এরকম যেমন হ্যাঁ। কি ওই একটা হাইপারলিংক অ্যাড করছে, তো ওইখানে আমি বলছিলাম যে এটা তোমার লিঙ্কের সমস্যা, তো ও অটোমেটিক্যালি 5 মিনিটের মধ্যে জিনিসটা কমপ্লিট করে দেয়। এটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট বুঝবে না, কারণ অবশ্যই এই ক্লায়েন্ট পারে ওই জিনিসটা আগে থেকে, একটু হলে আইডিয়া আছে, সে বুঝতেছে না কিভাবে করবে। আপনাকে মনে করেন একজন ক্লায়েন্ট বলতেছে যে একটা চেকআউট পেজের মধ্যে একটা এক্সট্রা মনে করেন ফিল্ড অ্যাড করে দিতে হবে। আপনি ওরা বললেন তুমি ভিতরে যাও, তুমি প্রোডাক্টসে যাও, প্রোডাক্টের ভিতরে দেখো অপশন আছে, সে এত কিছু করতে করতে হাঁপায় যাবে, ঠিক আছে? এটা পারবে না। বাট আপনি যদি ওরা হাইপার লিঙ্কের ক্ষেত্রে বলে দেন এই কোড অ্যাড করে দেন, সে তো অ্যাড করে দেখবে হয় কিনা। আপনাকে এমনভাবে সলিউশনটা দিতে হবে সে ট্রাই যাতে করলেও শেষ পর্যন্ত যেতে না পারে। ভাই আমার ক্ষেত্রে একটু উল্টা হয়েছিল। দিতে হবে যে এইভাবে আমি কাজটা করব। ওকে, আপনারা এখানে সফটওয়্যার ফার্মে জব করছেন কয়জন? একজন। ওকে, সফটওয়্যার ফার্মগুলোতে যখন কি হিসেবে জব করছিলেন? আচ্ছা, বসুন। আচ্ছা, যারা ওইখানকার মনে করেন যে প্রজেক্ট ম্যানেজার থাকে, এদেরকে যখন অন্য কোম্পানির লোকজন, সব সফটওয়্যার ফার্মে না, ম্যাক্সিমাম সফটওয়্যার ফার্মে যখন অন্য কোম্পানির লোকজন বলে যে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই, ঠিক আছে, তখন বইয়ের মতো করে অনেকগুলো পেজ তৈরি করতে হয় যে তারা আসলে কি কি করবে। মানে ছোট্ট একটা কাজের জন্য একদম ডিটেইলস লিখতে হয় যে আমি এটা এইভাবে করবো, সবকিছু, এভরিথিং। মানে বললেই হবে না যে আমি কাজটা পারবো, বলতে হবে কিভাবে করা হবে, বুঝে গেছে? তখনই মূলত এটা অ্যাপ্রুভ করা হয়। ফ্রিল্যান্সিংও এক্স্যাক্টলি সেম। আপনাকে ক্লায়েন্টকে কভার লেটারেই বলতে হবে আমি কাজটা এইভাবে করবো, বুঝে গেছে? আর হ্যাঁ, আপনি না, লম্বা ডিটেইলস না। সাপোজ আপনাকে ক্লায়েন্ট বলছে যে একটা ওয়েবসাইট রিডিজাইন করতে হবে, আপনি তো এটা বলতে পারেন আমি প্রথমে HTML এর এই কোড করব, পরে CSS এর এই কোড করব, এগুলো তো না। আপনি বলবেন আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, ওয়ার্ডপ্রেস এগুলো ইউজ করে আমি আগে একটা ডিজাইন তৈরি করব, একটা থিম বানাবো, থিমটাকে ইনস্টল করব, এইভাবে করব। 4-5টা স্টেপে প্রসেসগুলো বলে দিবেন, দ্যাটস ইট। বুঝে গেছে? মানে ওইভাবে সফটওয়্যার ফার্মের মতো পেজ তৈরি করতে বলি নাই, আমি জাস্ট বলছি স্টেপগুলো তৈরি করতে। সমস্যা নেই, আপনাকে যে একদম খুব ফাস্ট অ্যাপ্লাই করতে হবে এমন না। 5-10 জনের মধ্যে থাকাটা ভালো, এটা হচ্ছে মাদতের আমলের আইডিয়া। এটা যারা মূলত ওই 4-5 বছর আগে ফ্রিল্যান্সিং করতো, এরা তখন এই কথাগুলো বলতো, এখন বলে না। এখন যদি বলেও বুঝতে হবে সে কারো কাছ থেকে শুনছে, বুঝে গেছে? আপনাকে প্রথম 10 জনের মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নেই। তবে একটা কাজ অনেকক্ষণ আগে পোস্ট করছে, যেখানে অলরেডি ইন্টারভিউ নেওয়া শুরুও করছে, সেখানে অ্যাপ্লাই না করে বেটার। যেটাতে এখন পর্যন্ত ইন্টারভিউ নেয় নাই, আর 20টাও অ্যাপ্লাই করে নেই, এখন 20টা পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? যদি দেখেন 20টা অ্যাপ্লাই হয়ে গেছে, তারপরে অ্যাপ্লাই না করাই ভালো। হ্যাঁ, এখন আমি মাঝে একটা ফোরামে দেখলাম আপওয়ার্কে এখন যদি 50টা ভিডিও করলে ক্লায়েন্ট ওটাকে ফিল্টারিং করে, হ্যাঁ, ফিল্টারিং করতে পারে যে সে কি আসলে স্প্যামার কিনা। তার ভিডিও টপে থাকে। ওকে, এই জন্য উল্টাপাল্টা অ্যাপ্লাই করা যাবে না। আপনি জাস্ট বললেন হ্যাঁ আমি কাজ পারবো, তাইলেই হবে না। ক্লায়েন্ট যাতে আপনারটা দেখে বুঝতে পারে না এই লোকটা আসলে কাজ পারে, তখন সে আপনাকে মার্কিং করবে না সে আসলে ঠিকঠাক অ্যাপ্লাই করছে, বুঝে গেছে? ওকে, আর ক্লায়েন্টের সাথে কাজ করার আগে, হ্যাঁ, যখন আমরা কাভার লেটার
দিতে পারেন, তবে সবচেয়ে বেটার হয় যদি সে যা করতে বসছে ওই রিলেটেড কোনো পোর্টফোলিও আপনার থাকে সেটা দেওয়া, ওই রিলেটেড না থাকলে না দেওয়াই হোক। ক্লায়েন্ট চাইছে ই কমার্স ওয়েবসাইট, আপনি একটা ব্লগ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে চিন্তা করলেন, একটা না একটা পোর্টফোলিও তো দিতেই হবে, দিয়ে দেবে, কিন্তু ওটাতে ওটা কাজ পাওয়ার পসিবিলিটি কমে যাবে। সে দেখবে সে চাইছে ই কমার্স সাইট, আপনি এক্সাম্পল দিচ্ছেন ব্লগ সাইটে, সে আর আপনার কভার লেটার পড়বে না, ঠিক আছে? সো যদি এমন হয় সে ই কমার্স সাইট চাইছে, আপনি ই কমার্স সাইটেরই একটা লিঙ্ক তাকে দিয়ে দিলেন, এটা আপনি বানাইছেন, তাহলে ঠিক আছে, বুঝে গেছে। আর সবচেয়ে মেইন পার্ট হচ্ছে আপনি তাকে বুঝাইতে পারছেন কিনা আপনি কাজটা কিভাবে করবেন, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। যদি এটা করতে পারেন ডেফিনেটলি আপনাকে নাও করবে, যদি সে পড়ে। ওকে, হ্যাঁ। আপনাদের স্কিল টেস্টটা খুব জরুরি। আর স্কিল টেস্ট কি এই আওয়ারলি কাজ বা অন্য কোনো কাজের কোনো হেল্পের করে স্কিল টেস্টের স্কোপটা? না, ওরকম কোনো হেল্পফেল করে না। স্কিল টেস্টটা মূলত দরকার হচ্ছে এই জন্য, একজন ক্লায়েন্ট অনেকজনের মধ্য থেকে কনফিউজড কাকে চুজ করবে, দ্যাট টাইম সে দেখে কার স্কিল, মানে ওই স্কিলের উপরে কে কে টেস্ট দিচ্ছে আর কে কত মার্ক পেয়েছে, তখন দেখে। বাট মনে করেন আপনি আপনার কথা দিয়ে প্রুফ করে ফেলছেন যে আপনি কাজটা পারবেন, দ্যাট টাইম আপনার স্কিল টেস্ট দিচ্ছেন না, দেন না, এটাতে করবেন। আমি যেটা করি আর কি, আমি অনেক আগে থেকেই আপওয়ার্ক আর freelancer.com হায়ার করি, তা আমি যেটা চেক করি, ফার্স্ট অফ অল দেখি যারা যেটা অ্যাপ্লাই করছে এদের মধ্যে থেকে প্রথম 20 বা 25 জন, এদের মধ্যে কে আসলে একটু এক্সেপশনাল ওয়েতে বুঝাইতে পারছে সে আসলে পারবে। ওকে, সে পোর্টফোলিও দিছে কিনা, সে ফার্স্টে ডিআর সাল লিখছে কিনা, এগুলো দেখা যায় না, দেখা হয় না। আর হচ্ছে যখন একজনকে মেসেজ পাঠানো হয় তখন আমি দেখি সে আসলে ডিটেইলস ভাবে বুঝাইছে কিনা, সে কিভাবে করবে। যদি আপনি বলেন হ্যাঁ আমি পারবো, আমাকে কাজটা দেন, আমি করে দিচ্ছি, কখনোই তাকে আর নক করা হয় না, ঠিক আছে? যদি কেউ ডিটেইল ভাবে বুঝায় আমি কাজটা এইভাবে এইভাবে করবো, তারপরে এইভাবে আপনাকে সাবমিট করবো, তারপর আবার কোশ্চেনও তৈরি করে আলাদাভাবে যে আমার এই এই কনফিউশন আছে, তাদেরকে মূলত পরবর্তীতে রিপ্লাই দিয়ে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আপনি। সে 10-15 মিনিট পরে হায়ার করুক বা আগে হায়ার করুক, আপনি যেভাবে সবসময় অ্যাপ্লাই করেন খুব সুন্দর মতো বুঝা প্ল্যানিং করে ওইভাবেই অ্যাপ্লাই করুন। হ্যাঁ, সমস্যা নাই, এটা আরো ভালো। আচ্ছা, আর কোন কোশ্চেন? এই পাশে মনে হয় একজন হাত তুলছেন। freelancer.com এ যে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলো আসে সেগুলো তুলনামূলক সোজা মনে হয় যে আমি পারবো, যেগুলোতে দেখা যায় যে প্রায় 50টার উপরে বা 60টার, অনেক ক্ষেত্রে 70টার মতো হয়ে যায়। আমার যেগুলো কঠিন সেগুলোর মধ্যে 15টা। আচ্ছা, যেগুলোতে অনেক অ্যাপ্লিকেশন পড়ে গেছে ওগুলোতে অ্যাপ্লাই করার দরকার নেই, তবে আপনি দেখবেন যেগুলোতে অনেক অ্যাপ্লিকেশন পড়ে গেছে ওগুলো রিসেন্ট কাজ না, দেখবেন অলরেডি 2-3 ঘন্টা আগে পোস্ট করছে, ঠিক আছে? ওগুলাতে অনেক লোক অ্যাপ্লাই না করলেও অ্যাপ্লাই করার দরকার নেই। যেগুলো কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে 10-15 মিনিট আগে, ওগুলাতে যতই অ্যাপ্লাই করুক না কেন ট্রাই করবেন অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে সমস্যা নাই, একটা কাজ করেন, সবাই উপরে চলে আসেন, আর নাইম ভাই ছবি তোলেন সবাই।